হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সকল জ্ঞানমূলক এক ক্লাসে শেষ করব। এই ইনিশিয়েটিভটা আমার এই প্রথম নেওয়া, তো রেসপন্স যদি ভালো পাই তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আসবে, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড এবং ম্যাথের জন্য আসবে। তো সেক্ষেত্রে আশা করি তোমার এই জ্ঞানমূলক ক্লাসটা ভালো লাগবে। এছাড়াও আমরা অনুধাবনমূলক আলাদা ক্লাস নিব আর সৃজনশীলের ক্লাস নিব। তো এই ক্লাস যাদের ভালো লাগবে, যদি তোমার ভালো লেগে থাকে সেক্ষেত্রে তুমি সাবস্ক্রাইব করতে পারো। এবং আরেকটা কল টু অ্যাকশন, ছোটো একটা কল টু অ্যাকশন, যদি ক্লাস ভালো লাগে তাইলেই যাইও, যে তোমরা যদি আমার অ্যাডমিশন ব্যাচে ভর্তি হইতে চাও সেক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে রাখবো নিচে, ঠিক আছে? সো প্রি বুকিং করে রাখতে পারো, সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবা। তো চলো শুরু করি আমরা বেশি কথা না বলে। ভেক্টর। সো ভেক্টর কি? এমন একটি রাশি যার মান এবং দিক উভয়ই আছে, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা ভাইয়া, এরপর বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ভাইয়া নাল ভেক্টর কি? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, এটা হলো এমন একটা ভেক্টর যার মান শূন্য। বলতে হবে এমন একটি ভেক্টর যার মান শূন্য এবং দিক নেই, এবং কি নেই? দিক নেই, শেষ। এটাকে আমরা কি বলি? নাল ভেক্টর বলি। আর সঠিক ভেক্টর কি? সঠিক ভেক্টর হলো যেটা নাল ভেক্টর না, সেটাকে আমরা সঠিক ভেক্টর বলি। বেসিক্যালি এমন একটি ভেক্টর যার মান মান অশূন্য মান এবং দিক এবং কি দিক আছে, ঠিক আছে? মান মান শূন্য না এবং দিক আছে, এটাকে আমরা কি বলি? সঠিক ভেক্টর বলি। এরপর ভাইয়া একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর কি? একক মানের ভেক্টরকে আমরা কি বলি? একক ভেক্টর বলি। সো একক মান মানে মান হলো এক, একক মান মানের ভেক্টর যা দিক প্রকাশ করে, যা শুধু দিক প্রকাশ করে, দিক প্রকাশ করে। যা শুধু বলা ঠিক না, কারণ এটার মানও তো এক, হ্যাঁ। যা দিক প্রকাশ করে তাকে আমরা কি বলি? একক ভেক্টর বলি। সদৃশ ভেক্টর কি? ভাই সমজাতীয় ভেক্টর যারা একই দিকে কাজ করতেছে তাদেরকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। সমজাতীয় ভেক্টর হইতে হবে। কি হইতে হবে ভাইয়া? সমজাতীয় ভেক্টর। সমজাতীয়, সমজাতীয় না বললে কিন্তু ধরা খায়া যাবা। সমজাতীয় ভেক্টর যারা একই দিকে ক্রিয়া করে। তো এক্ষেত্রে একটা এক্সাম্পল তোমাকে দিই, যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার একদিকে একটা ভেক্টর কাজ করতেছে, আর একটা ভেক্টর হলো 10 নিউটন। এরা কি সদৃশ ভেক্টর? অ্যান্সার ইজ নো, এরা সদৃশ ভেক্টর না, কারণ এরা সমজাতীয় না। দুইজনেরই কি সমজাতীয় হইতে হবে। এটা যদি ত্বরণ দেখায় এটারও ত্বরণ দেখাইতে হবে, কিংবা এটা যদি বল দেখায় এটারও বল দেখাইতে হবে, ঠিক আছে? সদৃশ ভেক্টর কি? সমজাতীয় যারা একই দিকে ক্রিয়া করে। সমজাতীয় ভেক্টর যারা একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করে, ক্রিয়া করে। সমজাতীয় ভেক্টর যারা একই দিকে ক্রিয়া করে, সমজাতীয় ভেক্টর যারা একই দিকে ক্রিয়া করে তাদের সদৃশ ভেক্টর বলি। বা বিসদৃশ ভেক্টর কাকে বলে? বিপরীত দিকে ক্রিয়া করে। সমজাতীয় ভেক্টর যারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। সমজাতীয় ভেক্টর, সমজাতীয়, এখানেও সমজাতীয় বলতে হবে, নাহলে কিন্তু আবারও ধরা খেয়ে যাবা। সমজাতীয় হইতে হবে কিন্তু। সমজাতীয় ভেক্টর, সমজাতীয় যারা বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে, ক্রিয়া করে। ওকে ওকে ভাইয়া, তাহলে আপনি বলেন ভাইয়া, যে সমান ভেক্টর তাহলে কি হবে? সমজাতীয় ভেক্টর যাদের মানও সেম এবং একই দিকে ক্রিয়া করে। আচ্ছা, সমজাতীয় এবং একই দিকে ক্রিয়া করে, এই দুইটার একসাথে আমি কি বলতে পারি? সদৃশ ভেক্টর বলতে পারি না? এই যে এইমাত্রই বললাম যে যারা সমজাতীয় এবং একই দিকে ক্রিয়া করে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলি। তো সমান ভেক্টরে আমরা কি বলতে পারি? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর যাদের মান সেম, যাদের কি মান সেম। ওকে, অথবা আমরা এটাও বলতে পারি, এটাও বলতে পারি, মানে অনেকভাবে তুমি এটারে ডিফাইন করতে পারো। সদৃশ ভেক্টর তুমি আলাদা করে না বলে তুমি আবার এটাও বলতে পারো যে সমজাতীয়, সমজাতীয় ভেক্টর যাদের মান একই, মান এন দিক একই, এদেরকেও আমরা কি বলতে পারি? সমান ভেক্টর বলতে পারি। তাহলে ভাইয়া বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর কাকে বলে? এখানে কি বলবা? বিসদৃশ ভেক্টর যাদের মান ও দিক এক, এটাও বলতে পারো। যে কি বলতে পারো? বিসদৃশ, বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর যাদের মান একই, মান সেম। ওকে, আচ্ছা, নাহলে বিসদৃশ না বলে তুমি কি বলতে পারো? বলতে পারো যে সমজাতীয় ভেক্টর যারা বিপরীত দিকে কাজ করে এবং মান সেম। এভাবে বলবা যে সমজাতীয়, মানে এত বেশি, মানে যদি বিসদৃশ না বলো তাহলে অনেক কথাবার্তা লেখা লাগতেছে। যে সমজাতীয় ভেক্টর যাদের মান একই, মান একই, মান একই, না ভাই মান না, বিপরীত হওয়ার কথা না, মান একই, মানটা সেম থাকবে, জাস্ট দিকটা উল্টা থাকবে, তাই না? এবং দিক বিপরীত, দিক বিপরীত,
বিপরীত, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হলো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। ভালো কথা ভাই। বিপ্রতীপ ভেক্টর কি? এটা হলো এমন ভেক্টর যাদের মান পরস্পর উল্টা, মান কি পরস্পর ধনাত্মক বিপরীত, এমন দুটি ভেক্টর যাদের দিক একই, ভেক্টর যাদের দিক একই, যাদের দিক একই ও সমজাতীয় হইতে হবে বিপ্রতীপের ক্ষেত্রেও, ঠিক আছে? সমজাতীয় দুটি ভেক্টর, সমজাতীয় বলবা, সমজাতীয় 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 দুটি ভেক্টর যাদের মান একই এবং কি কি কয়, যাদের দিক একই কিন্তু কিন্তু কি মান 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 গুণাত্মক বিপরীত। কি বিপরীত? গুণাত্মক বিপরীত, ঠিক আছে? গুণাত্মক বিপরীত। একটা যদি 4i হয় তাহলে হলো আরেকটা হলো 1/4i ক্যাপ। মানে দেখো একই দিক, আই ক্যাপ দুইজনেরই, কিন্তু একজনের 4 আরেকজনের কি 1/4, মানে মানটা হলো বিপরীত। বা সমতলীয় বিপরীত কি? সমতলীয় ভেক্টর কি একই সমতলে কাজ করে, একই সমতলে কাজ করা একাধিক ভেক্টরকে পরস্পর সমতলীয় ভেক্টর বলে। সরলরৈখিক ভেক্টর কি? একই সরল রেখা বরাবর কাজ করে যে দুটি ভেক্টর, তাদেরকে সরলরৈখিক ভেক্টর বলে। বা সমান্তরাল ভেক্টর কি? একই দিক বরাবর কাজ করে, একই দিক অথবা বিপরীত দিক। সমান্তরাল মানে কি? একই দিক, সেম ডাইরেকশন, সেম অথবা অপোজিট ডাইরেকশন, ঠিক আছে? অপোজিট ডাইরেকশন মানে এমন দুটি ভেক্টর যারা হয় একই দিকে কাজ করে, না হলে পরস্পর বিপরীত দিকে কাজ করে, তাদেরকে আমরা কি বলি? সমান্তরাল ভেক্টর। নেক্সট, সীমাবদ্ধ ভেক্টর কি? যেই ভেক্টরের আদিবিন্দুটা অপরিবর্তনশীল, তাদেরকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর। মানে আদিবিন্দু পরিবর্তন করা যায় না, অর্থাৎ যে ভেক্টরের আদিবিন্দু স্থির, ঠিক আছে? এমন একটি ভেক্টর যার আদিবিন্দু স্থির, তাকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর বলবো। এমন আদিবিন্দু স্থির, একে আমরা কি বলি? সীমাবদ্ধ ভেক্টর বলি। আচ্ছা ভাই, অবস্থান। এরপর হলো মুক্ত ভেক্টর কি? আদিবিন্দু স্থির না, এমন একটি ভেক্টর যার আদিবিন্দু স্থির না, আদিবিন্দু স্থির না। আচ্ছা, ভালো কথা। এভাবে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর কি? এভাবে বলবা যে মূল বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর, এই যে আমি যেটা বলতেছি এটা লেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়। কি বললাম? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান প্রকাশের জন্য, এই যে এটা হলো আমাদের প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান দেখানোর জন্য যেই ভেক্টরটা ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলে। আচ্ছা, ভালো কথা। সরণ ভেক্টর কাকে বলে? তাইলে সুন্দর, সরণ দেখানোর জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? সরণ ভেক্টর বলি। এই যে এটা একটা বিন্দু ছিল পি, এটা একটা বিন্দু ছিল কিউ, পি থেকে কিউ এ সরণ দেখানোর জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? সরণ ভেক্টর বলি। ওকে ওকে। নেক্সট ভাই, অক্ষীয় ভেক্টর কাকে বলে? দেখো, অক্ষ মানেই ঘূর্ণনের সাথে রিলেটেড, তাহলে বলবা যে ঘূর্ণনের সাথে সম্পৃক্ত ভেক্টরকে, ঠিক আছে? ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত ভেক্টরকে, ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে, ঠিক আছে? অক্ষীয় ভেক্টর বলে ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত ভেক্টরকে। আচ্ছা, তাহলে পোলার ভেক্টর কি? ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত নয় এমন ভেক্টরকে। সোজা কথা, ঘূর্ণনের সাথে একদম বইয়ের সংজ্ঞা বলতেছি ভাইয়া, বইয়ের লাইন বলতেছি, একটা কথা বানায় বলতেছি না। ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত ভেক্টর, এই কইতাছে কি? ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত নয় এমন ভেক্টর। ওকে ভাইয়া? ওকে, ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত নয় এমন ভেক্টরকে আমরা বলি পোলার ভেক্টর। নেক্সট, সামান্তরিক সূত্রতে আমরা এবার চলে এসেছি। এর আগে একটা জিনিস বলতে চাই যে অক্ষীয় ভেক্টরের এক্সাম্পল কি ভাইয়া? কৌণিক বেগ, এটা একটা অক্ষীয় ভেক্টর ভাইয়া। কৌণিক ভরবেগ, এটা একটা অক্ষীয় ভেক্টর। এরকম ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলি। আচ্ছা, ভালো কথা। সামান্তরিক সূত্র কি ভাইয়া? যে দুটি ভেক্টর, আবার বলতেছি, দুটি ভেক্টর কোনো বিন্দুতে কাজ করলে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করলে এই দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের বাহু ধরে দুটি ভেক্টর কোন একটি বিন্দুতে কাজ করলে
এদেরকে এদেরকে সামান্তরিকের দুটি বাহু ধরে ওই সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে কি এদের লব্ধির মান। মানে এদের সামান্তরিকের কর্ণ দ্বারা এই ভেক্টর দুটির লব্ধি নির্দিষ্ট হবে। কি বললাম, কোনো একটি ভেক্টর, দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করলে, দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করলে এদের লব্ধি কি হবে? এদের লব্ধি হবে হলো এই দুটি ভেক্টরকে সামান্তরিকের বাহু ধরে এই দুটি ভেক্টরের সাধারণ কর্ণ, ওই সামান্তরিকের এই দুটি বাহুর সাধারণ কর্ণ কি হয়ে যাবে? ওই ভেক্টরের লব্ধি। আশা করি বুঝতে পারছো। এই সংজ্ঞাটা তুমি সুন্দর মতো লিখে দিবা। মুখে বলছি, লিখলে বিরক্ত লাগতো তোমার, আমারও বিরক্ত লাগতো। এবার ত্রিভুজ সূত্র ভাইয়া, ত্রিভুজ সূত্র কি বলে যে একই ক্রমে, ঠিক আছে, একই ক্রমে দেখো, একই ক্রমে একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধির মান হবে। কি বললাম? মান এবং দিক সূচিত হবে। বেসিক্যালি আমরা বললাম যে একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর এর মান এবং দিক সূচিত হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, এই যে বিপরীত ক্রমে আরেকটি কি এদের লব্ধি সূচিত হবে, এই দুটি ভেক্টরের লব্ধি সূচিত হবে। হোপফুলি তুমি এটা লেখা দিতে পারবা খাতায়, এগুলো আসবেও না তেমন। ভেক্টর বিভাজন কাকে বলে? একটা ভেক্টরকে একাধিক উপাংশে বিভক্ত করাকে আমরা কি বলি? বিভাজন, ভেক্টর বিভাজন বলি। যে কি একাধিক উপাংশে বিভাজন করা, এটাকে আমরা বলি কি? ভেক্টর বিভাজন। ভাই তাহলে উপাংশ কাকে বলে? একটি ভেক্টরকে একাধিক ভাগে ভাগ করা হলে প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি? উপাংশ বলি। সো একটি ভেক্টরকে একাধিক অংশে ভাগ করা হলে, কোন একটা ভেক্টরকে একাধিক অংশে আলাদা করা হলে প্রতিটা অংশকে আমরা কি বলি? উপাংশ। প্রতি অংশকে উপাংশ বলে। ঠিক আছে। এখন অভিক্ষেপ কাকে বলে? অভিক্ষেপ বেসিক্যালি উপাংশের মানকে আমরা কি বলি? অভিক্ষেপ। সো কোনো একটা ভেক্টরের যে কোনো দিকে উপাংশের মানকে, কোনো একটা ভেক্টরের যে কোনো দিকে উপাংশের মান, যে কোনো দিক বরাবর বলতে পারি, এটা ভালো হয়, বেশি সুন্দর হয়। যে কোনো দিক বরাবর উপাংশের মান, এটাকে আমরা কি বলবো ভাইয়া? অভিক্ষেপ বলবো। হোপফুলি তুমি মাথায় রাখতে পারতেছো। নেক্সট, ডট গুণন কাকে বলে ভাইয়া? দুটি ভেক্টরের যে গুণফলে স্কেলার পাওয়া যায়। সোজা কথা, দুইটা ভেক্টরের যে গুণফলে স্কেলার পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? ডট গুণফল বলি। সোজা কথা, একদম বইয়ের লাইন ভাইয়া। দুটি ভেক্টরের যে গুণফল স্কেলার হয় তাকে আমরা কি বলি? ডট গুণফল বলি। তো ক্রস গুণন কাকে বলবো? দুটি ভেক্টরের যে গুণফল একটি ভেক্টর হয় সেটাকে আমরা কি বলবো? ভেক্টর গুণন বলবো, ঠিক, ক্রস গুণন বলবো। তো দুটি ভেক্টরের একটু ফাস্ট আগাইতে হবে। যে গুণন কি হবে? যে গুণন একটি ভেক্টর বা আরেকটি ভেক্টর, তাকে আমরা কি বলবো? ক্রস গুণন বলবো। বুঝতে পেরেছো ভাইয়া? খুবই ইজি ভাইয়া, খুবই ইজি। লাইক লিটারালি অপারেটর কি বলে? একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে যেটি, তাকে আমরা কি বলি? অপারেটর বলি। অর্থাৎ আমরা বলতে পারি যা একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে, রাশিতে রূপান্তর করে।
তাকে আমরা কি বলি? অপারেটর বলি। ভাই স্কেলার ও ভেক্টর ক্ষেত্র কাকে বলে? স্কেলারের সাথে সম্পৃক্ত, স্কেলার রাশির সাথে সম্পৃক্ত ক্ষেত্রকে আমরা স্কেলার ক্ষেত্র বলি। কি বললাম? স্কেলার রাশির সাথে সম্পৃক্ত ক্ষেত্র, স্কেলার রাশির সাথে সম্পৃক্ত ক্ষেত্র, সেটাকে আমরা কি বলবো? স্কেলার ক্ষেত্র। তো ভেক্টর ক্ষেত্র কি ভাইয়া? ওই সেম জিনিস, ভেক্টর রাশির সাথে, ভেক্টর রাশির সাথে সম্পৃক্ত ক্ষেত্র। ঠিক আছে, ভেক্টর রাশির সাথে সম্পৃক্ত ক্ষেত্রকে আমরা বলবো ভেক্টর ক্ষেত্র। এগুলি পানিবাদ ভাই, এগুলি কিচ্ছু না। গ্রেডিয়েন্ট কাকে বলে? গ্রেডিয়েন্ট কাকে বলে? কোনো একটি ভেক্টরের একাধিক অক্ষের সাপেক্ষে ঢালকে, বিভিন্ন অক্ষের সাপেক্ষে। আচ্ছা, কোনো একটা ভেক্টরে, এই যে দেখো, কোনো একটা স্কেলারের বিভিন্ন অক্ষের সাপেক্ষে ঢাল, এই যে দেখো, ডেল্টা ডেল্টা এক্স ইন্টু ভি আই ক্যাপ, ডেল্টা ডেল্টা ওয়াই ভি ইন্টু জে ক্যাপ, প্লাস ডেল্টা ডেল্টা জেড ইন্টু ভি কে ক্যাপ। এই যে দেখো এক্স অক্ষের সাপেক্ষে ঢাল, ওয়াই অক্ষের সাপেক্ষে ঢাল, জেড অক্ষের সাপেক্ষে ঢাল। তাহলে এটা আমরা কি বলতে পারি? বিভিন্ন অক্ষের সাপেক্ষে ঢালকে, কোনো স্কেলার রাশির বিভিন্ন অক্ষের সাপেক্ষে ঢাল। এটা কি? গ্রেডিয়েন্ট কি? বিভিন্ন অক্ষের সাপেক্ষে ডিফারেন্ট, বিভিন্ন। এবার বাংলা লিখতে তো তোমরা, ইংলিশ লিখতে তো বিভিন্ন অক্ষের সাপেক্ষে স্কেলার বলতে হবে, আগে স্কেলার বলতে হবে, খবরদার। কোনো স্কেলারের, স্কেলার রাশির বিভিন্ন অক্ষের সাপেক্ষে ঢাল। ডাইভারজেন্স কি? কোনো ভেক্টরের সাথে নেবলার ডট গুণনকে ডাইভারজেন্স বলে। এক্কেরে ডাইরেক্ট মাইরা দিবা। ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে হলো কোনো একটা ভেক্টরের নেবলার সাথে ডট গুণকে আমরা কি বলি? ডাইভারজেন্স বলি। আচ্ছা, সলিনয়েডাল ক্ষেত্র কাকে বলে? কোনো ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য হলে একে আমরা কি বলি? সলিনয়েডাল বলি। কোনো ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য হলে একে আমরা কি বলি? সলিনয়েডাল ক্ষেত্র বলি। সলিনয়েডাল ক্ষেত্র বলি। আচ্ছা, কার্ল কাকে বলে? কোনো ক্ষেত্রের ঘূর্ণন প্রবণতাকে কার্ল বলে। কোনো বিন্দুতে ঘূর্ণন প্রবণতাকে কার্ল বলে। অথবা এটাও বলতে পারো, কোনো ভেক্টর রাশির ন্যাবলার সাথে কোনো ভেক্টর রাশির ক্রস গুণফলকে এর কার্ল বলে। ডাইরেক্ট ফর্মুলা থেকেও তুমি সংজ্ঞা বলে দিতে পারো। সো এক বলতে পারো যে কোনো বিন্দুতে ঘূর্ণন প্রবণতা, আবার বলতে পারো যে কোনো ন্যাবলার সাথে কোনো ভেক্টর রাশির ক্রস গুণফলকে আমরা কার্ল বলি। ঠিক আছে। সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল ক্ষেত্র কাকে বলে? কোনো ক্ষেত্রের কার্ল যদি শূন্য হয়, কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য হলে ওই ক্ষেত্রকে আমরা কি বলি? ওই ক্ষেত্রকে আমরা সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল ক্ষেত্র বলি। বল কাকে বলে? এবার আমরা নিউটনীয় বলবিদ্যা এসে পড়ছি। আমরা দেখি কতক্ষণ লাগাইছি। আমরা মোটামুটি 18 মিনিট লাগাই দিছি। হাই তা নিউটনীয় বলবিদ্যা। তো বল কাকে বলে? বল হলো যা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায়। ভরবেগ কাকে বলে ভাইয়া? ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। আচ্ছা, জড়তা কাকে বলে? জড়তা হলো কোনো বস্তুর, স্থির এবং গতিশীল থাকার প্রবণতাকে জড়তা বলি। কি বললাম? স্থির বস্তু স্থির এবং গতিশীল থাকার প্রবণতাকে আমরা কি বলি? জড়তা বলি। ঠিক আছে, জড়তা বলি। নিউটনের জড়তাকে কিন্তু আমরা জাড্য ভরও বলি। জাড্য ভর বলে। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। স্থির বস্তু স্থির, গতিশীল থাকার প্রবণতা। নিউটনের প্রথম সূত্র, এই যে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে চলে। কি বললাম? বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে চলে। এখন ভাই তুমি সমবেগে না বলে তুমি বলতে পারো যে একই দিকে সবসময় চলে, একই দিকে একইভাবে চলতে থাকে, এটাও বলতে পারো। অথবা সমবেগে চলে, এটাও বলতে পারো। বইয়ে সমবেগের কথা বলা নাই। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। এই যে বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও কী হয়? সেদিকে হয়। আচ্ছা, তৃতীয় সূত্র কি বলে? তৃতীয় সূত্র বলে হলো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়া বলের, এটা বলা ভালো হয়, বল বললে একটু ভালো হয়। প্রত্যেক ক্রিয়া বলের সমান এবং বিপরীত
প্রতিক্রিয়া বল রয়েছে। প্রত্যেক ক্রিয়া বলের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। বল বললে ভালো হয়, জিনিসটা সুন্দর লাগে। বলের উপরিপাতন নীতি কাকে বলে? সো বলের উপরিপাতন নীতি, তাই না? উপরিপাতন নীতি। সো বেসিক্যালি জিনিসটা বলা হয় যে কোনো একটা বিন্দুতে বা কোনো একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হলে এটি ওই সবগুলি বলের লব্ধির দিকে গতিপ্রাপ্ত হয়। এই বস্তুটা কি করে? ওই একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হলে বস্তুটি কি করে? সবগুলি বলের লব্ধির দিকে ত্বরণপ্রাপ্ত হয়। লব্ধির দিকে কি হয়? গতিশীল বা ত্বরণপ্রাপ্ত হয়। বুঝতে পেরেছো? অনেক ইজি একটা সংজ্ঞা। নেক্সট, ঘাত বল কাকে বলে? ঘাত বল, বল বলছে কিন্তু বলের ঘাত বলে নাই, ঘাত বল। ঘাত বল কি এক ধরনের বল। ঘাত বল, বল কিন্তু এক ধরনের বল। একটা বল যেটা স্বল্প সময়ে বৃহৎ মানের বল। স্বল্প সময়ে বৃহৎ মানের বল মানে কম বা স্বল্প সময়ে বৃহৎ মানের বল, এটাকে আমরা কি বলি? ঘাত বল। ঠিক আছে, বলের ঘাত কাকে বলে? এভাবে বলবা, স্বল্প সময়ে বৃহৎ মানের বল প্রয়োগ করা হলে বল এবং সময়ের গুণফল। কি বললাম? স্বল্প সময়ে বৃহৎ মানের বল প্রয়োগ করা হলে বল এবং সময়ের গুণফলকে আমরা কি বলবো? ঘাত বল বলবো। স্বল্প সময়ে বৃহৎ মানের বল প্রয়োগ করা হলে বল এবং সময়ের গুণফল। ঠিক আছে, বল ইন্টু টাইম। তো কখন? যখন টাইম টেন্স টু 0। ঠিক আছে, স্বল্প সময়ে বৃহৎ মান প্রয়োগ করা হলে বল এবং সময় কিন্তু টাইমের গুণফলকে আমরা কি বলি? বলের ঘাত বলি। এবং বলের ঘাত কিন্তু ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এটাও বলতে পারো যে ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলে, তবে এটা ভালো হবে না, এটাই ভালো হবে। ওকে, আচ্ছা নেক্সট, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যেই সংঘর্ষে গতিশক্তি সম্পূর্ণরূপে সংরক্ষিত থাকে। কি বললাম? যে সংঘর্ষে গতিশক্তি, মোট গতিশক্তি সংরক্ষিত মানে কি? সেম থাকে মানে ইকে ইনিশিয়াল ইকে ফাইনাল হয়। ঠিক আছে, মাথায় রাখতে পারবা? ইয়েস। অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? যে সংঘর্ষে মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না। যে সংঘর্ষে মোট শক্তি সংরক্ষিত থাকে না তাকে আমরা কি বলি? অস্থিতিস্থাপক সংঘর্ষ বলি। তাহলে এই যে গতিশক্তি সংরক্ষিত থাকে না, রক্ষিত না। ওকে, তাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে কোনো সংঘর্ষের ক্ষেত্রেই ভরবেগ কিন্তু অলওয়েজ সংরক্ষিত থাকে, ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে, এটা মাথায় রাখতে হবে। ওজনহীনতা কাকে বলে? সো ওজনহীনতা জিনিসটা কি? যে কোনো বস্তুর ওজনের তুলনায় কম বল প্রতিক্রিয়া আসলে তাকে আমরা ওজনহীনতা বলি। যে কোনো বস্তুর তার আসল আসল ওজনের তুলনায় কম বল যদি প্রতিক্রিয়া আসে, এই যে আর যদি লেস দেন mg হয়, নিজের ভরের তুলনায় মানে নিজের ওজনের তুলনায় কম বল প্রতিক্রিয়া আসলে তাকে আমরা কি বলি? ওজনহীনতা বলি। এই জিনিসটাই বলবা, এর বেশি কোনো এক্সট্রা ধানাই বানাই করার দরকার নেই। কৌণিক সরণ কাকে বলে? সো বলবা কি? কোনো বিন্দুর সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর ব্যাসার্ধ ভেক্টর যত কোণে সরে যায়। কি বললাম? ব্যাসার্ধ ভেক্টর যত কোণে সরে যায়। কি বললাম? ব্যাসার্ধ ভেক্টর যত কোণে সরে যায়, যত কোণে ঘুরে যায়। ঠিক আছে, তাকে আমরা কি বলি? কৌণিক সরণ বলি। ভাই কৌণিক বেগ কাকে বলে? কৌণিক সরণের পরিবর্তনের হারকে কি বলে? কৌণিক বেগ বলে। কৌণিক সরণের পরিবর্তনের হারকে এই যে সুন্দর মতো দেখো, কৌণিক সরণের পরিবর্তনের হারকে সময় সাপেক্ষেও বলতে পারো। সময় সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। বা কৌণিক ত্বরণ কাকে বলে? সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। এই যে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক বেগের পরিবর্তনের হারকে কি বলে? কৌণিক ত্বরণ বলে। ভাই রৈখিক বেগ কাকে বলে আর রৈখিক ত্বরণ কাকে বলে? আচ্ছা, তো হ্যাঁ, রৈখিক বেগ কাকে বলে? কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর স্পর্শক বরাবর যে বেগ থাকে তাকে আমরা কি বলি? রৈখিক বেগ বলি। ঠিক আছে, কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর স্পর্শক বরাবর যে বেগ থাকে তাকে আমরা কি বলি? রৈখিক বেগ বলি। আর রৈখিক ত্বরণ কাকে বলে? তাহলে স্পর্শক বরাবর যে ত্বরণ থাকে। এই যে রৈখিক ত্বরণও কিন্তু স্পর্শক বরাবর থাকে। এই যে রৈখিক ত্বরণ
স্পর্শক বরাবর থাকে। কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কণার স্পর্শক বরাবর যে ত্বরণ কাজ করে সেটারে আমরা বলি রৈখিক ত্বরণ, আর স্পর্শক বরাবর যে বেগ কাজ করে তাকে আমরা কি বলি, রৈখিক বেগ। এগুলি ঠান্ডা মাথায় বুঝা বুঝা মনে রাখতে হবে। ভাই কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্কর ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল কথা আছে, সেটা হলো সুষম বৃত্তাকার গতিতে। আবারও বলতেছি, সুষম বৃত্তাকার গতিতে, সুষম বৃত্তাকার গতিতে ঘূর্ণনরত, ঠিক আছে? সুষম বৃত্তাকার গতিতে ঘূর্ণনরত বস্তু 1 সেকেন্ডে যতবার ঘুরে, কি বললাম? 1 সেকেন্ডে যতবার ঘুরে, ঠিক আছে? এখানে আমরা বলে দিলাম 1 সেকেন্ডে যতবার ঘুরে, ঠিক আছে? 1 সেকেন্ডে যতবার ঘুরে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা ভাইয়া, না সরি, কৌণিক শুধু কম্পাঙ্ক, মাথা নষ্ট করে দিতেছে। সুষম বৃত্তাকার গতিতে ঘূর্ণনরত কোনো বস্তু 1 সেকেন্ডে যতবার ঘুরে সেটাকে আমরা বলি কম্পাঙ্ক। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? কৌণিক কম্পাঙ্কও কিন্তু এই সেম সুষম বৃত্তাকার গতিতে ঘূর্ণনরত বস্তু 1 সেকেন্ডে যত কোণ ঘুরে। তাহলে আবারও বলতেছি, সুষম বৃত্তাকার গতিতে ঘূর্ণনরত বস্তু 1 সেকেন্ডে যত কোণ ঘুরে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হলো কৌণিক কম্পাঙ্ক। ঠান্ডা মাথায় রাখতে হবে ভাইয়া। পর্যায়কাল কাকে বলে? আবারও সুষম বৃত্তাকার গতিতে ঘূর্ণনরত বস্তু একবার ঘুরতে যে সময়, প্লিজ হোপফুলি মাথা ক্লিয়ার হয়ে গেছে। সুষম বৃত্তাকার গতিতে বলাই লাগবে, নাহলে 1 কেড়ে 0 পাওয়া যাবা। একবার ঘুরতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। বুঝতে পারছো? সুন্দর মতো নোট করে রাখো, বাংলায় লেখা রাখো দরকার পড়লে। কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্র বরাবর যে ত্বরণ প্রয়োজন হয়, কি বললাম? প্রয়োজন হয়, ঠিক আছে? বৃত্তাকার পথে ঘূর্ণনরত যে বস্তুর ঘূর্ণন প্রয়োজন হয়, ঠিক আছে? বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর ঘোরার জন্য যে ত্বরণ প্রয়োজন হয়, কি বললাম? ঘোরার জন্য যে ত্বরণ প্রয়োজন হয় তাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি। কেন্দ্র বরাবর কাজ করে। কৌণিক ভরবেগ কাকে বলে? এটা একদম ঠান্ডা মাথায়, এটা একটু কাইন্ডা মুখস্থর মতোই, যে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কত? আর ক্রস পি। তাহলে বলবা যে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ক্রস গুণফলকে আমরা কি বলি? কৌণিক ভরবেগ বলি। ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ক্রস গুণফলকে আমরা কি বলি? কৌণিক ভরবেগ বলি। তবে এটা বলতে হবে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত। ওকে ভাই, টর্ক কি? কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ক্রস গুণফলকে আমরা টর্ক বলি। সোজা সাপটা কথাবার্তা, গোজামিল। এটা গোজামিল না, এটা বইয়ের সংজ্ঞা। একটা বানায় একটা কথা বলতেছি না, ঠিক আছে? মাথায় রাখতে পারবা? হ্যাঁ বা মাথায় রাখতে পারবো। বা স্থিতি ঘর্ষণ কাকে বলে আর গতীয় ঘর্ষণ কাকে বলে? সোজা কথা, স্থির বস্তুর গতিকে বাধা দানকারী, হ্যাঁ, স্থির বস্তুর, কি বললাম? স্থির বস্তুর গতি বাধা দানকারী বল, ঠিক আছে? স্থির বস্তুর গতি বাধা দানকারী যে বল সেটাকে আমরা কি বলি? স্থিতি ঘর্ষণ বলি। আর গতীয় ঘর্ষণ তাহলে কি? গতিশীল বস্তুর গতিকে বাধা দানকারী, ঠিক আছে? গতিশীল বস্তুর গতিকে গতি বাধা দানকারী বলকে আমরা কি বলবো? গতীয় ঘর্ষণ বলবো। আচ্ছা, নেক্সট সৈমান্তিক ঘর্ষণ। সৈমান্তিক মানে কি? লিমিটিং ফ্রিকশন। কি ফ্রিকশন? লিমিটিং। সৈমান্তিক ঘর্ষণ কোনো একটা বস্তুর সর্বোচ্চ ঘর্ষণকে, এটাও বলতে পারো, কোনো একটা বস্তুর সর্বোচ্চ ঘর্ষণকে সৈমান্তিক ঘর্ষণ বলে, এটাও বলতে পারো। অথবা এটাও বলতে পারো যে গতিশীল হবার উপক্রমের সময় কি হলো? গতিশীল হবার উপক্রমের সময়। এভাবে বলতে পারো যে ম্যাক্স ফ্রিকশনকে আমরা কি বলি? সর্বোচ্চ ফ্রিকশনকে আমরা কি বলি? সৈমান্তিক ঘর্ষণ। এইভাবে একটা বলতে পারো। আবার তুমি এটাও বলতে পারো যে গতিশীল হবার উপক্রমের সময় যে ঘর্ষণ, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি?
শৈমান্তিক ঘর্ষণ বলি, শৈমান্তিক ঘর্ষণ বলি, ঠিক আছে, শৈমান্তিক ঘর্ষণ বলি। আচ্ছা ভাইয়া, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই যে মিউ এস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা বলি মিউ এস। মিউ এস ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন ডিভাইডেড বাই রিয়াকশন। কি বললাম? লিমিটিং ফ্রিকশন ডিভাইডেড বাই রিয়াকশন। এর মানে কি? তুমি বলবা শৈমান্তিক ঘর্ষণের সময়, শৈমান্তিক ঘর্ষণের সময় না বললে একদম, শৈমান্তিক ঘর্ষণের সময় ঘর্ষণ বল এবং আনুভূমিক প্রতিক্রিয়ার অনুপাতকে বা উলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে আমরা কি বলি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি। কি বললাম? শৈমান্তিক ঘর্ষণের সময় ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে আমরা কি বলি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি। আর গতীয় ঘর্ষণ মানে কি? গতীয় ঘর্ষণ মানে হলো এফ কে ডিভাইডেড বাই আর। তাহলে বলবা যে গতিশীল অবস্থায় গতীয় ঘর্ষণ এবং উলম্ব প্রতিক্রিয়ার অনুপাত। কি বললাম? উলম্ব প্রতিক্রিয়া, ও এন দিয়া লিখি আমরা, ঠিক আছে, নর্মাল ফোর্স বলি। ওকে, ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে আমরা বলি। ওকে, ঠিক আছে। ঘর্ষণ কোণ কাকে বলে? আচ্ছা, ঘর্ষণ কোণটা এটা একটু বুঝার জিনিস, এগুলি লিটারালি বুঝার জিনিস, এগুলি বুঝতে হবে। যে আমরা কি বলি যে এটা হলো উলম্ব প্রতিক্রিয়া, এটা হলো আমাদের, ধরো আমি এইদিকে ওরে বল দিয়ে টাইনা নিয়ে যেতেছি, সো ফ্রিকশন হবে এইদিকে, তাই না? আচ্ছা, এভাবে বলবা শৈমান্তিক ঘর্ষণের সময় অর্থাৎ এই জিনিসটা যখন লিমিটিংয়ে চলে যাবে, এই ফ্রিকশনটা যখন লিমিটিংয়ে চলে যাবে, শৈমান্তিক ঘর্ষণের সময় উলম্ব প্রতিক্রিয়া এবং শৈমান্তিক ঘর্ষণের লব্ধির আমরা বলি এস, লব্ধির সাথে উলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ। কি বললাম? শৈমান্তিক ঘর্ষণের সময় ঘর্ষণ বল বা শৈমান্তিক ঘর্ষণ বল এবং উলম্ব প্রতিক্রিয়ার লব্ধির সাথে উলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ। উলম্ব প্রতিক্রিয়ার লব্ধির সাথে উলম্ব প্রতিক্রিয়ার কি? মধ্যবর্তী কোণ। ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু। এরপর বিনতি কোণ। আচ্ছা, কোনো অমসৃণ তলে থাকা কোনো বস্তুকে সর্বনিম্ন যত কোণে নিলে এটি পড়ার উপক্রম হয়। সর্বনিম্ন যত কোণে নিলে এটি কি হয়? পড়ার উপক্রম হয়। সেটাকে আমরা কি বলি? বিনতি কোণ। বিনতি কোণ কাকে বলে? কোনো অমসৃণ তলে রাখা কোনো বস্তুর আনত দলকে সর্বনিম্ন যত কোণে নিলে এটি পড়ে যাওয়ার উপক্রম হয়, অথবা কি শৈমান্তিক ঘর্ষণ যখন হয়, সর্বনিম্ন যত কোণে নিলে শৈমান্তিক ঘর্ষণ হয়, এটাও বলতে পারো। আবার বলতে পারো যে সর্বনিম্ন যত কোণে নিলে এটি পড়ে যেতে শুরু করে, সেটাকে আমরা কি বলবো? বিনতি কোণ বলবো। ওকে ভাইয়া, ওকে, এগুলি মুখে বলতেছি, এগুলি সুন্দর মতো মাথায় রেখে দাও। জড়তার ভ্রামক কাকে বলে? আচ্ছা ভাইয়া, জড়তার ভ্রামকের ফর্মুলাটা কি ছিল? সামেশন অফ এম আর স্কোয়ার ছিল না? হ্যাঁ, তাহলে এইভাবে বলবো যে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর প্রত্যেকটা কণার, এই যে প্রত্যেকটা কণার ভর এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে কি বললাম? কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে আমরা কি বলি? জড়তার ভ্রামক বলি। সুন্দর মতো এটা মাথায় রাখবা, বুঝলে সেটা তুমি সহজে লিখতে পারবা। চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে? ভাইয়া, চক্রগতির ব্যাসার্ধ হলো যে কোনো একটা দৃঢ় বস্তুকে সংকুচিত করে একটি বিন্দু ভরে রূপান্তর করা হলে কোনো একটা দৃঢ় বস্তুকে সংকুচিত করে একটি বিন্দু ভরে রূপান্তর করা হলে একে অক্ষ থেকে যত দূরত্বে রাখলে এই বিন্দু ভরের জড়তার ভ্রামক সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হবে, সেটাকে আমরা বলি হলো চক্রগতির ব্যাসার্ধ। কি বললাম? কোন একটা দৃঢ় বস্তুকে সংকুচিত করে একটি বিন্দু ভরে নিয়ে আসা হলে একে ওই অক্ষ থেকে যত দূরত্বে রাখলে নতুন জড়তার ভ্রামক আগের জড়তার ভ্রামকের সমান হবে, বা আমরা বলতে পারি ওই সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হবে। সেটাকে আমরা কি বলি? চক্রগতির ব্যাসার্ধ। এবং চক্রগতির ব্যাসার্ধ ইজ এ ডিস্টেন্স, এটা কিন্তু একটা দূরত্ব। সো কে ইকুয়ালটা আমরা বলি হলো √I/m। ঠিক আছে, এই একটা জিনিস, ছোট জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট, লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য কাকে বলে?
কোনো দ্বিমাত্রিক বস্তুর, কি বললাম, কোনো দ্বিমাত্রিক বস্তু বলতে হবে, উল্লেখ করতে হবে কোনো দ্বিমাত্রিক বস্তুর পরস্পর লম্ব দুটি অক্ষের সাপেক্ষে, কি বললাম, কোনো দ্বিমাত্রিক বস্তুর অপরস্থ, এই যে দ্বিমাত্রিক বস্তুর উপরেই অক্ষটা আছে, ঠিক আছে, কোনো দ্বিমাত্রিক বস্তুর অপরস্থ দুটি অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক Ix এবং Iy হলে এদের উপর লম্ব তৃতীয় অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে হলো আদি জড়তার ভ্রামকের সমষ্টির সমান, আদি জড়তার ভ্রামকের সমষ্টির সমান, ঠিক আছে। আচ্ছা ভাই, সমান্তরাল অক্ষ উপপাদ্য কাকে বলে? সমান্তরাল অক্ষ উপপাদ্য কাকে বলে? এটা হলো যে কোনো দৃঢ় বস্তুর ভরবেগ কনকেন ভাই, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক IG, কোনো দৃঢ় বস্তুর ভরবেগ কেন বলতেছেন বারবার, ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে, ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভরবেগ, আবারও ভর কেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর এবং অক্ষদ্বয়ের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হবে নতুন অক্ষের সাপেক্ষে থাকা জড়তার ভ্রামকের সমান। কি বললাম, কোনো দৃঢ় বস্তুর ভর কেন্দ্রের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর এবং অক্ষদ্বয়ের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান, ঠিক আছে। ওকে, এবার আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে এসে পড়ছি। ভাই কাজ কি? কাজ হলো বল এবং বলের দিকে সরণের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। ওকে ভাই, গতিশক্তি কি? কোনো বস্তুর গতির কারণে কাজ করার যে সক্ষমতা অর্জন করে, কি বলবা? কোনো বস্তু গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি গতিশক্তি। তাহলে শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আর গতির কারণে যে কাজ করার সামর্থ্য সেটাকে আমরা বলি কি? গতিশক্তি বলি। ওকে ভাইয়া? ওকে। সংরক্ষণশীল বল কি ভাইয়া? সংরক্ষণশীল বল কি? যে বল দ্বারা একটি পূর্ণচক্রে কৃতকাজ শূন্য, সেটাকে আমরা কি বলি? সংরক্ষণশীল বল। তো কি বলবা? যে বল দ্বারা একটি পূর্ণচক্রে কৃতকাজ শূন্য, সেটাকে আমরা বলি সংরক্ষণশীল বল। আর ভাই অসংরক্ষণশীল বল কাকে বলে? যে বল দ্বারা একটি পূর্ণচক্রে কৃতকাজ শূন্য নয়, তাকে আমরা কি বলি? অসংরক্ষণশীল বল বলি। তো কি বলবা? যে বল দ্বারা পূর্ণচক্রে কৃতকাজ অশূন্য, তাকে আমরা বলি অসংরক্ষণশীল বল। আর পূর্ণচক্রে কৃতকাজ শূন্য হলে সেটাকে আমরা কি বলি? সংরক্ষণশীল বল। ওকে। আবার আরেকটা সংজ্ঞা আছে সংরক্ষণশীল বলের, যে কি বলে এটারে, যে বল দ্বারা কৃতকাজকে ফিরিয়ে আনা যায় সেটাকে আমরা সংরক্ষণশীল বল বলি। আর অসংরক্ষণশীল বল কি? যে বল দ্বারা কৃতকাজকে ফিরিয়ে আনা যায় না, সেটাকে অসংরক্ষণশীল বল বলি। এভাবেও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, স্থিতিশক্তি কাকে বলে? অবস্থানের দরুন বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে। তো কি বললাম? অবস্থানের দরুন কাজ করার সামর্থ্য, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। শক্তির সংরক্ষণশীলতা কাকে বলে? শক্তির সংরক্ষণশীলতা, যে শক্তির সৃষ্টি এবং বিনাশ নেই, জাস্ট একটি মাধ্যম থেকে, একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এটাই কি শক্তির সংরক্ষণশীলতা। এগুলি আসেও না, এগুলি ক্লাস 10-এর জিনিস ছিল। ওকে, শক্তির সৃষ্টি বিনাশ নেই, এটি একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, শেষ। এটাই কি আমাদের শক্তির সংরক্ষণশীলতা। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? একক সময়ে কাজের হারকে কি বলে? ক্ষমতা বলে। কাজের হারকে হ্যাঁ, সময়ের সাপেক্ষে বা একক সময়, যাই বলো, সময়ের সাপেক্ষে কাজের হার,
ওকে ওকে ভাই, কর্মদক্ষতা কাকে বলে? এটা হলো ই আউট বাই ই ইন, অথবা আমরা এটাও বলি পি আউট বাই পি ইন। ঠিক আছে? সো কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির শতকরা অনুপাতকে, এই যে ইন্টু 100% করে অনেকে, হ্যাঁ, শতকরা অনুপাতকে কর্মদক্ষতা বলে, বা শুধু অনুপাতকেও তুমি কর্মদক্ষতা বলে দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? অথবা লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত, এগুলি খুবই মানে বাচ্চাদের জিনিস। এবার আমরা এসে পড়ছি গ্র্যাভিটেশন চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের কক্ষগুলি একটু ডিফারেন্ট, সো এগুলিও একটু দেখে নেই। দেখো মহাকর্ষ প্রাবল্য কাকে বলে? দেখছো প্রথমটাই দিছে একদম করা একটা কোয়েশ্চেন। মহাকর্ষ বল কাকে বলে? সেটা হলো অসীম থেকে কোনো একটা বিন্দুতে, হ্যাঁ, কোনো একটা বস্তুর, অসীম থেকে কোনো একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে আনা হলে, কি বললাম? মহাকর্ষ ক্ষেত্র টানে, আচ্ছা, মহাকর্ষ ক্ষেত্রে আনা হলে, অসীম থেকে কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনা হলে এটি যে বল অনুভব করে তাকে আমরা বলি মহাকর্ষ প্রাবল্য। ঠিক আছে? মহাকর্ষ প্রাবল্য। তো কি বললাম? 1 কেজি বস্তুকে, ইয়েস 1 কেজি বলা লাগবে, 1 কেজি বস্তুকে অসীম থেকে কোনো বিন্দুতে আনা হলে, কোনো বিন্দুতে আনলে যে বল অনুভব করে, যে বল ফিল করে, বাংলায় লিখলাম, ইংলিশে লিখলাম, আরে ভাই দুইটা এল না তো, ফিল করে, ইচ্ছে তো বাংলায় লিখতে পারতাম। ঠিক আছে? অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে কোনো বিন্দুতে আনা হলে এটি যে বল অনুভব করে, কোনো বিন্দুতে মানে কি? মহাকর্ষ ক্ষেত্রের, এটাও বলা লাগবে, মহাকর্ষ ক্ষেত্রের। ওকে ভাইয়া, তাহলে মহাকর্ষ বিভব কাকে বলে এটাও যদি একটু দেখি। আরে আচ্ছা, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের দরুন কোনো বস্তু যে ত্বরণ প্রাপ্ত হয়। কি বললাম? অভিকর্ষ বলের দরুন যে ত্বরণ প্রাপ্ত হয়। কি বললাম? অভিকর্ষ বলের দরুন প্রাপ্ত ত্বরণ। ঠিক আছে ভাই? অভিকর্ষ বলের দরুন প্রাপ্ত ত্বরণকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। নেক্সট, মহাকর্ষ প্রাবল্য কাকে বলে? এইমাত্রই তো দেখলাম মহাকর্ষ প্রাবল্য কাকে বলে, যে 1 কেজি ভরের বস্তুকে, 1 কেজি ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনা হলে কিন্তু আনার পরের ঘটনা, আনা হলে এটি যে বল অনুভব করে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাই, মহাকর্ষ প্রাবল্য। আচ্ছা, মহাকর্ষ প্রাবল্যের পর ভাইয়া মহাকর্ষীয় বিভবকে বলবে, মহাকর্ষীয় বিভব এটা কাকে বলে? 1 কেজি ভরের বস্তুকে। কি বললাম? 1 কেজি ভরের বস্তুকে, এটা একটু থাকুক, এ পাশেই লিখি, হ্যাঁ, মহাকর্ষীয় বিভব। ঠিক আছে? 1 কেজি ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে সমবেগে নিয়ে আসতে কৃত কাজ। ঠিক আছে? এই যে মহাকর্ষ বিভবকে সমবেগে আনতে কৃত কাজ। ওকে, আর প্রাবল্য কি? বিন্দুতে আনলে যে বল অনুভব করে, বাংলা হাতের লেখা লিখতে লিখতে সুন্দর হয়ে যাচ্ছে। ইয়েস, এটাই তো চাচ্ছিলাম। ওকে ভাইয়া, মাথায় রাখতে পারবা? আমি তো মাথায় রাখতে পারতেছি, খুবই ভালো লাগতেছে। কেপলারের সূত্র, কয়টা সূত্র? 3টা সূত্র। একটা হলো ইএটি, ল অফ এলিপস, ল অফ এরিয়া, ল অফ টাইম। তাহলে ল অফ এলিপস কি বলে? যে কোনো একটা গ্রহ সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে, পাগল হয়ে গেছেন ভাই, কোনো গ্রহ
কোন সৌরজগতের প্রত্যেকটি গ্রহ, কি বললাম, সৌরজগতের প্রত্যেকটি গ্রহ সূর্যকে, সৌরজগতের প্রত্যেকটি গ্রহ সূর্যকে উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। কি বললাম, কি বললাম, যে যে কোনো গ্রহ সূর্যকে উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। এটা হলো ল অফ এলিপস। আচ্ছা, ভালো কথা। ল অফ ল অফ এরিয়ারটা কি বলে, যে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল গ্রহর সূর্য থেকে গ্রহর সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কি করে? কোনো সমান সময়ে সমান ক্ষেত্র অতিক্রম করে। বেসিক্যালি জিনিসটা হলো যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল, এরিয়া, আমি ইংলিশে লিখলাম এরিয়া, অতিক্রম করে। ঠিক আছে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আচ্ছা, ল অফ টাইম কি বলে, যে কোনো গ্রহের পর্যায়কালের বর্গ এর গতিপথের অর্ধবৃহদাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটারে কি বলি? সেমি মেজর অ্যাক্সিস। কি বললাম? কোনো গ্রহের পর্যায়কাল এটারে কি বলে? গতিপথের অর্ধবৃহদাক্ষের দৈর্ঘ্যের ঘনমূলের সমানুপাতিক। কি বললাম? অর্ধবৃহদাক্ষের দৈর্ঘ্যের ঘনমূলের সমানুপাতিক। তাহলে কি? পর্যায়কালের বর্গ অর্ধবৃহদাক্ষের ঘনমূলের সমানুপাতিক। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারলে এই তিনটা ইজিলি মনে থাকবে। নেক্সট, স্যাটেলাইটের জন্য আমাদের লাগবে মুক্তিবেগ কাকে বলে? সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে, সর্বনিম্ন কোনো বস্তুকে কোনো গ্রহের ওপরে পৃষ্ঠ থেকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে এটি কি আর ফিরে আসে না, সেটাকে আমরা কি বলি? মুক্তিবেগ বলি। আচ্ছা ভাই, ভূস্থির উপগ্রহ কাকে বলে? যেই উপগ্রহ বা স্যাটেলাইটকে ভূমি থেকে স্থির দেখা যায়, এটা একটা সংজ্ঞা বলতে পারো, ভূমি থেকে স্থির দেখা যায়। অথবা গ্রহের পর্যায়কালের সমান সময়ে একবার প্রদক্ষিণ করে। ঠিক আছে, যেই উপগ্রহ 24 ঘন্টায় পৃথিবীকে একবার 24 কাজ করা বন্ধ করে দিছে, 24 ঘন্টায় পৃথিবীকে একবার ঘুরে। ঠিক আছে, প্রদক্ষিণ করে, 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। ঠিক আছে, ব্রেন কাজ করা বন্ধ করে দিছে। হ্যাঁ, এবার আমরা প্রপার্টিজ অফ সলিডস বা আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে চলে এসেছি। চলো আমরা দেখি স্থিতিস্থাপকতা কাকে বলে। স্থিতিস্থাপকতা কি ভাইয়া? বিকৃতিকে বাধাদানকারী ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। এটা বলতে পারো একটা, অথবা বলতে পারো যে কোনো একটা বস্তুকে বিকৃত করা হলে আগের অবস্থায় ফিরে আসার ধর্ম। কি বললাম? বিকৃত করা হলে আগের অবস্থানে ফিরে আসার ধর্ম। এভাবেও ফিরে আসা যায়। ঠিক আছে, এভাবেও কিন্তু ভাইয়া ফিরে আসা যায়। নেক্সট, স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে? যে পীড়ন হ্রাস বৃদ্ধির কারণে, বারবার পীড়ন হ্রাস বৃদ্ধির কারণে কোনো বস্তুর স্থিতিস্থাপক ধর্ম হারানোকে, স্থিতিস্থাপক ধর্ম কমে যাওয়া বলতে পারো, বা হ্রাস বলতে পারো। কি বললাম? বারবার পীড়ন হ্রাস বৃদ্ধির কারণে স্থিতিস্থাপক ধর্মের হ্রাস পাওয়াকে, এটাকে আমরা কি বলি?
স্থিতিস্থাপক ক্লান্তি বলি। ঠিক আছে, বারবার পীড়ন হ্রাস বৃদ্ধির কারণে স্থিতিস্থাপক ধর্মের হ্রাস পাওয়াকে। পীড়ন কাকে বলে ভাইয়া? একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে, কি বললাম, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বাধাদানকারী বল। কি বললাম? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বাধাদানকারী বল। কি বললাম? একক ক্ষেত্রফলের উপর, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর লম্বভাবে বাধাদানকারী বল। এটা কিন্তু বাধাদানকারী বল হইতে হবে, বাধা দানকারী বল। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, অসহপীড়ন কাকে বলে ভাইয়া? অসহপীড়ন কাকে বলে? একটা বস্তু সর্বোচ্চ যেই পীড়ন সহ্য করতে পারে, একটি বস্তু সর্বোচ্চ যেই পীড়ন সহ্য করতে পারে, এটা বলতে পারো। অথবা বলতে পারো যে সর্বনিম্ন যে পীড়ন প্রদান করা হলে বস্তুর বিকৃতি ঘটে যায়। কি বিকৃতি? স্থায়ী বিকৃতি ঘটে যায়। ঠিক আছে, এটা দুইভাবে বলতে পারো, একটা হলো সর্বোচ্চ, আর একটা বলতে পারো সর্বনিম্ন। যে সর্বনিম্ন যে পীড়ন সহ্য করতে পারে এটা বলতে পারো, অথবা সর্বনিম্ন যে পীড়ন প্রয়োগ করা হলে এটি কি ছিঁড়ে যায়। সর্বনিম্ন যে বল প্রয়োগ, যে পীড়ন প্রয়োগ করলে ছিঁড়ে যায়, অথবা সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন সহ্য করতে পারে, যে কোনো একটা বলতে পারো। এরপর অসহভার কাকে বলে? অসহভার, ভার এটা কিন্তু একটা ফোর্স, এটা একটা ফোর্স বা ওয়েট বলতে পারি। হ্যাঁ, আচ্ছা। সো একটি বস্তু সর্বোচ্চ যে পরিমাণ বল সহ্য করতে পারে, এটা বলতে পারো। অথবা বলতে পারো সর্বোচ্চ যে বল প্রদানে বস্তু কি ছিঁড়ে যায়, সর্বোচ্চ যে বল প্রদানে বস্তু ছিঁড়ে যায়, এটাকে আমরা বলি অসহভার। ঠিক আছে। বিকৃতি কাকে বলে? একক দৈর্ঘ্যে পরিবর্তনকে, একক মাত্রায় পরিবর্তনকে আমরা কি বলি? বিকৃতি বলি। এই যে একক দৈর্ঘ্যের পরিবর্তনে দৈর্ঘ্য পরিবর্তন, এটা আবার বলতে পারি। আবার একক ক্ষেত্র, একক আয়তন পরিবর্তনে পরিবর্তন, এটাকেও আমরা কি বলতে পারি? এই যে একক আয়তনের পরিবর্তন, এটাকেও বিকৃতি বলতে পারি। আবার একক দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে আমি দৈর্ঘ্য আয়তন না বলে আমি বললাম একক মাত্রার পরিবর্তনকে, একক মাত্রায় পরিবর্তনকে আমরা কি বলি? বিকৃতি বলি। একক মাত্রায় পরিবর্তনকে বিকৃতি বলি। আবারও একক মাত্রায় পরিবর্তন। জাস্ট এতটুকু লেখলে তুমি একে এক পায়া যেতেছো। ভেরি গুড। নেক্সট, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? পীড়ন এবং বিকৃতির অনুপাতকে আমরা কি বলি? স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি। ঠিক আছে, কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত। ঠিক আছে। ইয়ং মডুলাস কাকে বলে? দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ঠিক আছে ভাইয়া? স্থিতিস্থাপক গুণাঙ্ক হইল পীড়ন এবং বিকৃতির অনুপাত। ইয়ং মডুলাস হইল দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এরপর কৃন্তন গুণাঙ্ক কি? কৃন্তন বিকৃতির অনুপাত। শেষ। কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাত। তো কি হবে? কৃন্তন পীড়ন হলো F/A, কৃন্তন বিকৃতি কি? D/L, বা আমরা বলতে পারি F/A ডিভাইডেড বাই থিটা, তাই না? এটা পড়ছিলাম। আচ্ছা, বাল্ক মডুলাস বা অসংনম্যতা কাকে বলে? এটা ওই সেম জিনিস। বাল্ক মডুলাস বা অসংনম্যতা কাকে বলে? আয়তন বিকৃতির অনুপাত। আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। ঠিক আছে ভাই? সংনম্যতা কি? সংনম্যতা হলো আয়তন কি বলে? সংনম্যতা মানে হলো কম্প্রেসাবিলিটি, ঠিক আছে। এটারে এইভাবে বলতে পারো, একটি বস্তুকে যত সহজে সংকুচিত করা যায় সেটার রাশিকে, সে সংশ্লিষ্ট রাশিকে সংনম্যতা বলে, এটাও বলতে পারো। অথবা বলতে পারো বাল্ক মডুলাসের বিপরীত রাশিকে আমরা কি বলি? সংনম্যতা। বাল্ক মডুলাসের বিপরীত রাশিকে আমরা বলি কি? সংনম্যতা। এটাও মাথায় রাখতে পারো। অথবা যত সহজে কি করা যায়? চাপ দিয়ে কম্প্রেস করা যায়। কম্প্রেস মানে কি? সংকুচিত করা যায়, সেটাও সংনম্যতা। ওকে ভাইয়া? ওকে। পয়সনের অনুপাত কাকে বলে? পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত মাইনাস ডেল্টা আর বাই আর ডেল্টা এল ডিভাইডেড বাই এল। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে। আচ্ছা ভাই, স্প্রিং ধ্রুবক কাকে বলে? এই যে ভাই আমরা পড়ছিলাম না, K = F/X
তাই না? ইয়েস। তাহলে একক একক কোনো স্প্রিংয়ের একক দৈর্ঘ্য পরিবর্তন করা হলে এর উপর যে বল প্রযুক্ত হয়, একক দৈর্ঘ্য পরিবর্তনে যে বল প্রযুক্ত হয় সেটাকে আমরা কি বলি? স্প্রিং ধ্রুবক বলি। তাহলে কি বললাম? একক দৈর্ঘ্য পরিবর্তনে প্রযুক্ত বল আর বাধাদানকারী বল। খুবই ভালো লাগতেছে ভাই, একটা লাইক দিয়ে দাও ভাই, আমার খুব ভালো লাগতেছে। নেক্সট পিরিয়ডিক মোশনে আমরা চলে আসছি। তো চলো শুরু করি আমরা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলে? গতি কাকে বলে? যে গতি একটি নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি হয়। যে গতির একটি নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি হয়। তো কি বললাম? যে গতির নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি হয়। ওকে ভাইয়া, ইয়েস ভাইয়া। স্থানিক পর্যায়বৃত্তি কাকে বলে? স্থানিক মানে পজিশন, পর্যায়বৃত্তি মানে কি? পিরিয়ডিসিটি, মানে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পরপর একই স্থান দিয়ে অতিক্রম করলে সেটাকে আমরা বলি স্থানিক পর্যায়বৃত্তি। আর কালিক পর্যায়বৃত্তি কি? যে ঘটনা একটি নির্দিষ্ট সময় পরপর ঘটে সেটাকে আমরা কি বলি? কালিক পর্যায়বৃত্তি। যেমন আমি প্রতিদিন রাত 10টা বাজে ঘুমাইতে যাই, মিথ্যা কথা, এটা কি? কালিক পর্যায়বৃত্তি। কারণ কি? যে ঘটনাটা নির্দিষ্ট সময় পরপর হইতেছে সেটাকে আমরা বলি কালিক পর্যায়বৃত্তি। আর স্থানিক পর্যায়বৃত্তি কি? কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট স্থান দিয়ে গেলে সেটাকে আমরা বলি স্থানিক পর্যায়বৃত্তি। মাথায় রাখতে পারবা। ইয়েস। সরল সন্দ্রিত স্পন্দন গতি কি? SHM, এটা কাকে বলে? তো যে গতিতে গতিশীল কোনো বস্তু তার অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করে সেটাকে আমরা কি বলি? সরল সন্দ্রিত স্পন্দন গতি। তো কি বললাম? যে গতিতে কোনো বস্তু তার গতিপথের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে সেটাকে আমরা কি বলি? সরল সন্দ্রিত স্পন্দন গতি। সরল সন্দ্রিত স্পন্দন গতির একটা বৈশিষ্ট্য হলো এটা হলো সরল রৈখিক। ঠিক আছে, এটা একটু বলা লাগবে, সরল রৈখিক বলতে হবে নাহলে ধরা খাবা। ঠিক আছে, যে সরল রৈখিক গতিতে একটি বস্তু তার বিচরণকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। সিম্পল। পর্যায়কাল কাকে বলে? যে সময়ে একবার প্রদক্ষিণ করে। এটা আমি বলি পর্যায়কালের সংজ্ঞা কিন্তু তুমি এই পিরিয়ডিক মানে SHM থেকেও দিতে পারো, আবার বৃত্তাকার গতি থেকেও দিতে পারো, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। যদি বলে পর্যায়কাল কাকে বলে, তুমি এই সরল সন্দ্রিত স্পন্দনের সংজ্ঞা দিয়েও করতে পারো অথবা বৃত্তাকার সংজ্ঞা দিয়েও করতে পারো। সো এটার পর্যায়কালের এই বৃত্তাকার সংজ্ঞা কি লাগবে? মানে পর্যায়কালের সংজ্ঞা লাগবে যে সরল সন্দ্রিত স্পন্দন গতির পর্যায়কাল কাকে বলে। তাহলে এক্ষেত্রে হবে হলো সরল সন্দ্রিত স্পন্দন গতিতে SHM আমি ইংলিশে লিখলাম, শর্টকাট করে লিখলাম। SHM একটা বস্তু মানে একটি পূর্ণ চক্র সম্পাদনে সময়। ঠিক আছে, এটা বলতে পারো। আবার কম্পাঙ্ক কাকে বলে? বলবা SHM মানে কি? সরল সন্দ্রিত স্পন্দন গতি সম্পন্ন বস্তু এক সেকেন্ডে যতটি চক্র সম্পন্ন করে। ঠিক আছে, আবার এটাও বলতে পারো কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? বলবা সরল সন্দ্রিত গতি সম্পন্ন বস্তু এক সেকেন্ডে যত কোণ অতিক্রম করে। ঠিক আছে, তবে আমি বৃত্তাকার গতি দিয়েই মনে রাখতে বলবো, এডি দিয়ে মনে রাখো না, বৃত্তাকার গতি দিয়ে মনে রাখো। এটা ভুলে যাও, বৃত্তাকার গতি দিয়ে মনে রাখো। আচ্ছা, বিস্তার কাকে বলে ভাই? বিস্তার হলো যে সাম্যাবস্থা থেকে যে কোনো দিকে সর্বোচ্চ সরণ। কি বললাম? সাম্যাবস্থা থেকে যে কোনো দিকে
সর্বোচ্চ সরণ। ওকে ভাইয়া, ইয়েস। সেকেন্ড পেন্ডুলাম কাকে বলে? সেকেন্ড পেন্ডুলাম হলো যেই পেন্ডুলাম একটি 2 সেকেন্ডে পূর্ণ দোলন দেয় তাকে আমরা কি বলি? সেকেন্ড পেন্ডুলাম বলি। এভাবে বলতে পারো যে পেন্ডুলাম বা যে দোলক 2 সেকেন্ডে পূর্ণ দোলন দেয়। ঠিক আছে, অথবা এভাবে বলতে পারো, অথবা যে দোলক 1 সেকেন্ডে অর্ধ দোলন দেয়। তোমার মন যেটা চায়। অথবা এটাও বলতে পারো যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। 3টা সংখ্যা কিন্তু আমরা ঠাড়া মনে রাখতে পারলাম। মুখস্থ করতে গেলে কি হইতো? জান্ডা কলিজাটা হাতে এসে পড়তো। এবার আমরা লাস্টের চ্যাপ্টারে চলে আসছি, আইডিয়াল গ্যাস। আবারও সুযোগ দিচ্ছি তোমাকে ভাইয়া, সাবস্ক্রাইব করে ফেলো, না কিন্তু আমি হারাই যাব। আমি হারাই গেলে কিন্তু আমাকে আর তুমি খুঁজে পাবা না। তো চলো দেখি আইডিয়াল গ্যাস। বয়েলের সূত্র ভাইয়া, PV = nRT ছিল, আমরা কি জানতাম? V = 1/P। তাইলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এই যে এই দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকে, তাই না? এই যে আবার বললাম, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এইটাই। এরপর চার্লসের সূত্র কি ছিল? 2টা সূত্র আছে চার্লসের। একটা হলো তোমার আদিকাল্লা সূত্র, যেটা ডিগ্রি দিয়ে করতাম, আর একটা হলো যেটা কেলভিন দিয়ে করতাম। সো এখন তুমি যে কোনো একটা দিলেও হবে, তবে টিচাররা না, ওল্ড স্কুল টিচাররা না এই 0 ডিগ্রিটাই প্রেফার করে। এই যে এটাই প্রেফার করে তারা, তাদের মানে সুরসুরি বেশি, এটাই প্রেফার করে তারা। ঠিক আছে, তারা কি প্রেফার করে? যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হলে, কি বললাম? এটা হলো আমাদের স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, এইভাবে আমি বললাম। ঠিক আছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, স্থির তাপমাত্রা কেন বলতেছেন? ধুর, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এর তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে, কি বললাম? তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 গুণ বৃদ্ধি পায়। কি বললাম? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এর 0 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করা হলে, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 গুণ বৃদ্ধি পায়। চাপের ক্ষেত্রেও সেম জিনিস, যে ভাইয়া স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা ভালো। অ্যাভোগাড্রোর সূত্র কি? V = N। কখন? যখন P এবং T কনস্ট্যান্ট। ঠিক আছে, P এবং T কনস্ট্যান্ট। জিনিসটা কি? স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক। শেষ। ওকে, আচ্ছা ভালো কথা। নেক্সট, আদর্শ গ্যাস কাকে বলে? যেই গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র সম্মিলিতভাবে মেনে চলে। কি বললাম? যে গ্যাস বয়েল অ্যান্ড চার্লসের সূত্র সম্মিলিতভাবে মেনে চলে। তাকে আমরা বলি হলো আদর্শ গ্যাস।
তাহলে বাস্তব গ্যাস কি? যে গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মানে না, মানে না, সেটারে আমরা কি বলি? বাস্তব গ্যাস বলি। বয়েল এবং চার্লসের সূত্র মানে না যে, তারে আমরা কি বলি? বাস্তব গ্যাস বলি। মাথায় রাখতে পারবা? হ্যাঁ ভাই রাখতে পারবো। শক্তির সমবিভাজন নীতি কাকে বলে? শক্তির সমবিভাজন নীতি হলো বেসিক্যালি কোনো একটা গ্যাসের গ্যাসের কণার প্রত্যেক কণার প্রত্যেক স্বাধীনতার মাত্রায় সমান শক্তি থাকে। কি বললাম? কোনো একটি গ্যাসের প্রত্যেকটি কণার প্রত্যেকটি স্বাধীনতার মাত্রায় সমান শক্তি থাকে, এবং সেই সমান শক্তিটা কত জানো ভাইয়া? সেই সমান শক্তিটা হলো হাফ কেটি। ঠিক আছে, সমান শক্তিটা কত ভাইয়া? হাফ কেটি। ওকে ভাইয়া, মাথায় রাখতে পারবা? আমি তো মাথায় রাখতে পারতেছি খুবই সহজে। গ্যাসের প্রত্যেক কণার প্রত্যেক স্বাধীনতার মাত্রায় হাফ কেটি বা সমান শক্তি থাকে, সঞ্চিত থাকে। হ্যাঁ, স্বাধীনতার মাত্রা কাকে বলে? কোনো গ্যাসের বা সিস্টেমেরও বলতে পারো শক্তি প্রকাশের জন্য যে কয়টি ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন হয়, সেটাকে আমরা কি বলি? স্বাধীনতার মাত্রা বলি। কোনো গ্যাসের বলা না, কোনো সিস্টেমের শক্তি প্রকাশের জন্য যে কয়টি ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন হয়। এখন ভিন্ন ভিন্ন শক্তি কি? একটা হলো রৈখিক শক্তি, তিনটা অক্ষে তিনটা রৈখিক শক্তি, এরপর ঘূর্ণন শক্তি। বুঝতে পারতেছো? মানে ওই শক্তি, রৈখিক শক্তি, ঘূর্ণন শক্তি, এদের সংখ্যাটাই কিন্তু স্বাধীন মাত্রা। এই যে কোনো সিস্টেমের শক্তি প্রকাশের জন্য যে কয়টি ভিন্ন ভিন্ন শক্তি, এখন যে কয়টি কারা? এই যে কয়টি মানে কি? এটা কিন্তু একটা সংখ্যা, স্বাধীনতা মাত্রা কিন্তু একটা সংখ্যার প্রয়োজন হয়। সেটাকে আমরা বলি কি? যে ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন হয়, মানে শক্তির সংখ্যাটাই বেসিক্যালি স্বাধীনতা মাত্রা। এটা লিখে দিলে ফুল 1 মার্কস পাবা। নেক্সট, বর্গমূল গড় বর্গবেগ। বাবারে বাবা, সিআরএমএস ভেলোসিটি কাকে বলে? সিআরএমএস। সো সিআরএমএস কি ছিল? এই যে C1 স্কোয়ার C2 স্কোয়ার ডট CN স্কোয়ার ডিভাইডেড বাই N। তাহলে আমরা বলতে পারি বর্গমূল গড় বর্গবেগ কোনো সিস্টেমের প্রত্যেকটি কণার গড়ের বর্গমূলকে, কি বললাম? গড়ের বর্গমূলকে কোনো সিস্টেমে থাকা প্রত্যেকটি গ্যাস কণার গড়ের বর্গমূলকে গড় বর্গবেগ বলে। ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, মাথায় রাখতে পারো। গড় মুক্ত পথ কি ভাইয়া? প্রতিটি সংঘর্ষের ভাইয়া, একটা পাত্রে গ্যাস থাকলে গ্যাসের কণাগুলির মধ্যে সংঘর্ষ হবে, তাই না? ইয়েস। তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় দূরত্বকে, দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় দূরত্ব, এটাকে আমরা কি বলি? গড় মুক্ত পথ। চিন্তা করে দেখো, একটা কণা আসতেছে, এই যে এখানে একটা কি করলো? একটা কণা ছিল, এখানে একটা কণা, এই যে এই কণাটা এটার সাথে ধাক্কা খায় আরেকটা ধাক্কা খাইছে, তাই না? সো এই যে এই ধাক্কা থেকে এই দূরত্বটা, এই ধাক্কা থেকে এই ধাক্কার দূরত্বে ওই কি ফ্রি ছিল না? ওই কারোর সাথে ধাক্কা খায় নাই। সো এই জিনিসটাই দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় দূরত্ব, সেটাকে আমরা বলি কি? গড় মুক্ত পথ। কেন মুক্ত বলি? কারণ হলো এই যে একটা ধাক্কা খায়া আরেকটা ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত ওই কি থাকে? ফ্রি থাকে না, মুক্ত থাকে না, সেটাই গড় মুক্ত পথ। ঠিক আছে? গড় বিরামকাল কি? এই যে ওই একটা ধাক্কা খায়া আরেকটা ধাক্কা খাইতে যাইতেছে, সো এর মাঝামাঝি সময় ওই ফ্রি টাইমে কি করে মানুষ? রিল্যাক্স করে। তাহলে এটাই বলবা যে পরপর দুটি সংঘর্ষের
মধ্যবর্তী সময়, এটাকে আমরা কি বলি ভাইয়া? গড় বিরামকাল বলি। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কে আমরা কি বলি? গড় বিরামকাল বলি। নেক্সট, আর্দ্রতা কাকে বলে? আর্দ্রতা দুই ধরনের, একটা হলো আপেক্ষিক আর্দ্রতা আর একটা হলো তোমার অ্যাবসোলুট। অ্যাবসোলুট, অ্যাবসোলুট মানে কি? আমি এখানে অ্যাবসোলুট আর্দ্রতার সংজ্ঞা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, অ্যাবসোলুট আর্দ্রতা মানে জানি কি ছিল, বা সরাসরি আর্দ্রতাই বলতে পারো। আচ্ছা, অ্যাবসোলুট আর্দ্রতা কি? যে একক একক আয়তনে, ঠিক আছে, একক আয়তনে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে। কি বললাম? একক আয়তনে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, একক আয়তনে যত একক আয়তনে থাকা জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভর। আচ্ছা, আর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ভাইয়া? আপেক্ষিক আর্দ্রতা মানে হলো f ডিভাইডেড বাই স্মল f ইন্টু 100%। সো এটার আমরা কি বলি? স্থির তাপমাত্রায়, কি বললাম? স্থির তাপমাত্রায় যে কোনো হ্যাঁ, স্থির তাপমাত্রায় কোনো এলাকার বাষ্পচাপ এবং সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপ, এদের অনুপাতকে আমরা কি বলি? আপেক্ষিক আর্দ্রতা বলি। তো কি বললাম? স্থির তাপমাত্রায় কোন স্থানের বাষ্পচাপ এবং সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপের অনুপাত। ওকে ভাইয়া, মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে পারবা। আচ্ছা, শিশিরাঙ্ক কাকে বলে? শিশিরাঙ্ক হলো স্থির চাপে, কি বললাম? শিশিরাঙ্কের ক্ষেত্রে বলতে হবে স্থির চাপে যে তাপমাত্রাতে শিশির জমা শুরু করে, বা আমরা বলতে পারি বাষ্প ঘনীভূত হওয়া শুরু করে। ঠিক আছে, শিশির জমা অথবা বাষ্প ঘনীভূত হওয়া শুরু করে স্থির চাপে যে তাপমাত্রায়, এটাকে আমরা বলি শিশিরাঙ্ক। সো থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা অনুধাবনমূলক ক্লাস নিব, ওইটা তোমরা কিন্তু দেখতে ভুলবা না। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।